প্রিয় বন্ধুরা, আজকের নিবেদন রুমালে গ্লিসারিন মেখে কাদার অভিনয় করতেন শেখ হাসিনা। 30শে জানুয়ারি 1994 সাল। মেয়র নির্বাচনের পরদিন শেখ হাসিনা বললেন, কিরে এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, কিন্তু কোথাও হানিফকে দেখছি না। এখন পর্যন্ত হানিফ একটাবার ফোনও করলো না। ব্যাপারটা কি? ঠিক আছে তো, নাকি বাইকে টাইগে গেল? এই মেয়র হওয়ার লোভে হানিফ কিন্তু স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র বানিয়েছি। তাড়াতাড়ি খোঁজখবর নেও, ফোন করো এবং একজন হানিফের বাড়িতে গিয়ে দেখো আসল ব্যাপার কি। সদ্য নির্বাচিত মেয়র হানিফের বাসায় ফোন করে বলা হলো, জননেত্রী শেখ হাসিনা হানিফ ভাইয়ের সাথে কথা বলবেন। জবাবে মিসেস হানিফ বললেন, তিনি এখন অসুস্থ, কথা বলতে পারবেন না। সভানেত্রী শেখ হাসিনাকে এই কথা বলার সাথে সাথে তিনি বললেন, শীঘ্রই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ। তখন সন্ধ্যা হয়ে আসছে। মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সাথে কথা বলছেন। সেখানেই শোনা গেল, বিকালে লালবাগের পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না, শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টু রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন। পরদিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন, আমার রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকারা যেমন অভিনয় করার সময় গ্লিসারিন চোখে দিয়ে কান্নার অভিনয় করে, আমার রুমালেও ওই রকম একটু গ্লিসারিন লাগিয়ে দাও, আমি যাতে লাশ দেখে মুখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখে রুমাল ধরবেন, তাতেই মনে হবে আপনি কাঁদছেন। আর আমরা ফটো সাংবাদিক ভাইদের বলে দেব, ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত 7 জনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলেন। সঙ্গে সঙ্গে ফটো সাংবাদিকরা অসংখ্য ছবি তুলল। ছবি তোলা শেষে শেখ হাসিনা গাড়িতে উঠলেন, গাড়ি চলতে শুরু করলো। তখনও শেখ হাসিনার চোখে রুমাল। গাড়ির ড্রাইভার জালাল বলল, আপা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। শেখ হাসিনা বললেন, ঠিক মতো দেখেছ তো, কোনো ফটো সাংবাদিক নেই? না, নেই। হাসিনা বলল, তাহলে এবার আমি রুমাল নামাই। 29 নম্বর মিন্টু রোডের বাসায় এসে শেখ হাসিনা বললেন, ময়না খাওয়া দাওয়া বেশি করে এনেছে তো? লাশ দেখে এসেছি, লাশ, আজ আমি বেশি করে খাবো। তারপর জিন্দেগি জিন্দেগি গান গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যি অস্বাভাবিক রকমের খাবার খেলেন শেখ হাসিনা। এমনি তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে স্বাভাবিকের চাইতেও অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কবরে গিয়ে মেয়র হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না। টুঙ্গিপাড়ায় আর যাওয়া হলো না। মেয়র হানিফের সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ। এরপর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগের অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন। হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন 2-1 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন। প্রতিদিন না হলেও প্রায়ই বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের সীমানাও আসেন না। শেখ হাসিনা বলতে থাকেন, নিমক হারাম, বেঈমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, বেঈমান, নিমক হারাম। যে আসে যাকেই পান তার কাছেই তিনি এই কথা বলতে থাকেন। একজন বলল, ঠিক আছে, হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর বাক চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা বললেন, কেন
একা টাকা খাবে কেন? আমাদের বাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি। তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করিয়েছি। হানিফ তো 1 টাকাও খরচ করেনি, সব আমি একা করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও বাগ দিতে হবে, নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন উসুল করে ছাড়ব। শেখ হাসিনা কথা বলবেন, কত শতবার ফোন করা হয়, মেয়র হানিফ ফোন ধরে না। আসতে বলা হয়, দেখা করতে বলা হয়, হানিফ আসে না, দেখাও করে না। লোক পাঠালে মেয়র হানিফ বলে, যা যা, যেই জায়গায় আছিস সেই জায়গায় যা, ক্ষমতায় যাওয়া লাগবে না। যেই পর্যন্ত আগাইছিস ওই বিরোধী দল পর্যন্তই থাক, আর ক্ষমতায় যাওয়া লাগবে না, আমি তো লগে নাই। 1994 সালের 26শে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে 26শে জুন 1994 জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাও, মিষ্টি খাও, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ বাঁচাইছে, নেত্রী হতে চেয়েছিল, আমার জায়গা দখল করতে চেয়েছিল। জাহানারা ইমাম মরছে, বাঁচা গেছে, আপদ দূর হয়েছে, আমার জায়গা দখল করতে চাইছিল। তোমরা জানো না, ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সির আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল। বেটি মরছে, মিষ্টি খাও, ফকিরকে পয়সা দাও। এর কয়েকদিন পর শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এলে জননেত্রী শেখ হাসিনা বলেন, চলো এয়ারপোর্টে যাই, আপদের লাশটা এনে কবরে ফেলি। এরপর শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে বললেন, বেটি অসম্ভব জ্বালাইছে আমারে, ওর মরা মুখটাও দেখতে ইচ্ছা করে না, কিন্তু না যেয়ে তো উপায় নেই। পলিটিক্সের ব্যবসায় ইচ্ছা না থাকলেও অনেক কিছু করতে হয়। 1994 সালের 22শে সেপ্টেম্বর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিমান যুগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকালে শহীদ হাদিস পার্কের জনসভায় যোগ দিলেন। রাত্রে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে খেলেন এবং রাত্রি যাপন করলেন। পরদিন 23শে সেপ্টেম্বর সকাল 9টায় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন। বেশ লম্বা ট্রেন, অনেক সাধারণ যাত্রী আছে ট্রেনে। সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনা রেলপথে সভা করতে করতে যাবেন, তাই এই ট্রেন কখন কবে গন্তব্যে পৌঁছাবে কেউ তা জানে না। ঠিক সকাল 9টায় ট্রেন ছাড়ল। প্রতিটি রেল স্টেশনে ট্রেন থামিয়ে সভা শুরু হলো। ট্রেন থেকে নেমে জনসভার নির্দিষ্ট জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগতে লাগলো। এইভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হতে লাগলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। শেখ হাসিনার সাথে ঢাকা থেকে আসা প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক এই ট্রেনে রয়েছে। ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী, নারী, পুরুষ আর শিশুদের নাজেহাল অবস্থা। 6 ঘন্টার যাত্রাপথ 24 ঘন্টাও না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগের সীমাহীন পর্যায়ে পৌঁছায়। তৃষার্ত ও ক্ষুধার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিবার পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে যায়। জননেত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি রেল স্টেশন থেকে অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করে থাকেন। সারাদিনে প্রায় 20টির মতো স্টেশনে শেখ হাসিনা ভাষণ দেন। প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনা সাংবাদিকদের নজরে রাখেন। এইদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেওয়ায় সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি। রাত তখন 11:17। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহন করা ট্রেন ঈশ্বরদী পৌঁছানোর কিছু সময় বাকি রয়েছে। এমন সময় শেখ হাসিনা বললেন, এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংবাদিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে? জনসভায় এত লোক হচ্ছে, আমি এত বক্তৃতা করছি, সাংবাদিকদের তো নজরেই পড়ছে না। তোমরা সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও তো, যাতে পত্রপত্রিকায় ভালোভাবে নিউজ হয়। শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস, যার নামে শেখ হাসিনা লাল নিশান পেট্রোল জিপ গাড়িটি রেজিস্ট্রেশন করেছেন, সে বলল, ডাইকা ঘুম ভাঙান লাগবো না, পিস্তল দিয়ে 2 রাউন্ড গুলি করে দিলে সাংবাদিকগর ঘুম ভাঙিয়ে যাইব, সব লাফাইয়া নিচে পড়ে যাইব। সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে বললেন, দে 2 রাউন্ড গুলি করে। আর উপস্থিত অন্যদের বললেন, আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে তোমরা সাংবাদিকদের মাঝে প্রচার করে দিও।
ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে 3 রাউন্ড গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও 4-5 রাউন্ড গুলি ছুড়ে। এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভিতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্টে এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদী রেল স্টেশনের বাইরে জনসভার মঞ্চ থেকেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন। পরের দিন 24শে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সার্কিট হাউজের ভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফর সঙ্গীরা হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে চাইলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।